সাধারণত দুর্নীতি করে কারা? যারা পাওয়ারে থাকে। স্যার, আপনার কি মনে হয় এই দুর্নীতি তদন্তটা যেখানে এসে বর্তমানে দাঁড়িয়ে গেছে, আলটিমেটলি আর আসল মাথাদের বাঁচার কোনো জায়গা নেই? এই কালীঘাটের কাকু ইনি একেবারে খুব লম্ফজম্প অনেকদিন ধরে করছে। আপনি যদি বিচারককে বলেন আপনার তো গাড়ি ঘোড়া চড়ে না মুক্ত, আপনাকে যদি বলা হয় পিছনে বিচারক এবং পুরো আপনার বিচারক যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আপনি আক্রমণ করছেন, যেখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নাই, শাসকের আইন আছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যে ভয়েস স্যাম্পল টেস্টে হুবহু মিলে গেছে, তা আদালতে রিপোর্ট দিয়ে অফিসিয়ালি জানালো ইডি। প্রশ্ন এখানেই, এবার কি দুর্নীতির আসল মাথা ফাইনালি বিপাকে পড়তে চলেছেন? অন্তত সওয়াল জবাবে একাধিক প্রশ্ন উত্তরে সেই আভাসই হয়তো মিলতে চলেছে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইডি আদালতে যে রিপোর্ট দিল তা রীতিমতো চাঞ্চল্যকর এবং কণ্ঠস্বরের সাথে ভয়েস স্যাম্পল টেস্ট মিলে গেল। দুর্নীতি তদন্তে এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? মানে প্রথমেই বলি, এই কালীঘাটের কাকু ইনি একেবারে খুব লম্ফজম্প অনেকদিন ধরে করছেন এবং তারপরে এখানে রেজর্টে থাকা, মানে এসএসকে মানে তো রেজর্ট বলা, মানে কোর্টই বলেছে রেজর্ট, ওই তৃণমূলের মানে মন্ত্রী ইত্যাদি ইত্যাদি তাদের রেজর্ট। সেখানে থেকে এমনভাবে কথা বলতো আগে যে আমার বসকে তার গায়ে কেউ হাত দিতে পারবে না, টেলিফোনে কেউ করতে পারবে না। তাহলে তোমার সঙ্গে কার কানেকশন, এটা তো তুমি নিজেই বারবার বলে দিয়েছো। এইবার তোমার যদি তোমার ভয়েস, আগের দিন আমি ভয়েস সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা করেছি, তার মধ্যে যাচ্ছি না। এর কত এভিডেন্সিয়ারি ভ্যালু মানে আছে কি না আছে সেটা নিয়ে আর পুনরাবৃত্তি করার দরকার নাই। কিন্তু এইটা তো প্রমাণ হয়েছে, তুমি নিজেই প্রমাণ করেছো যে তোমার বসকে এবং তুমি কি কি করলে, তার কি কি জিনিস তুমি দেখাশোনা করছো এবং কোথায় পয়সা দিচ্ছ না দিচ্ছ, তুমি নিজেই কিন্তু হাতটা তুমি নিজেই ওই কে বলে গরম জলের মধ্যে নিজে ঢুকে রেখেছো। অতএব তোমাকে বেশি ধরতে তো এত কষ্ট করতে হবে কেন? ভয়েস কেন? এমনিতে ইনভেস্টিগেশন করলে দেখা যাবে তো ওই লিপস অ্যান্ড বাউন্ডসে সবকিছু ওরা করেছে এবং তার সঙ্গে কারা আছে তাদের নাম রয়েছে। অতএব সেইখানে যাওয়ার জন্য এই ভয়েস স্যাম্পলের যা কিছু কথাবার্তা, সে তো আর একজনকে বলেছে, সেই আর একজন আর একজনকে বলেছে। ব্যাপারটা তো এরকম 1+1+1 এইভাবে জিনিসটা ঘুরেছে, সার্কেলটা ঘুরেছে। তাতে যেভাবে কোর্টের বিচারক, কেননা মহিলাদেরও বিচারক বলা হয়, মহিলা জাজকেও বিচারক বলা হয় আর পুরুষ জাজকেও বিচারক বলা হয়, তিনি যে সমস্ত মন্তব্য করেছেন তাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে কি যে তোমাদের এই যে ভয়েস স্যাম্পল করা হয়েছে বা করে যা রিপোর্ট তোমরা দিয়েছো, সেখানে বোঝাই যাচ্ছে যে কোন দিকে আঙুলটা গিয়েছে। অতএব সেই দিকে যেদিকে আঙুল গিয়েছে সেটা খুব উপরের দিকে। অতএব সেই উপরের দিকে নিচে সব চুনোপুটি টুটি বাদ দিয়ে তাদের ধরো। আর টাকা পয়সা শুধু কটা টাকা, এর থেকে আরো বেশি টাকা আছে। আমি বলবো কি যে জাস্টিস অমৃত সিনহা উনি যখনই আমি একটা মন্তব্য করেছিলাম কোনো একটা চ্যানেলে, যে যখনই ঘটনাক্রমে ওই হাইকোর্ট গেল, ডিভিশন বেঞ্চে গেল, সুপ্রিম কোর্টে গেল, তখন কিন্তু ওইটা সুপ্রিম কোর্ট বললো যে এইটুকুন দেখবে চিফ জাস্টিস আর একজন বেঞ্চকে দিতে। তখন কি হলো যে ওই যে তোমার প্রাইমারি ব্যাপারটা চলে গেল ওনার কাছে, প্লাস এই সমস্ত কোনো গেল। অতএব দেখা যাচ্ছে কি যে এই জায়গা থেকে সিবিআইরও ওই সমস্ত মানে ডাক গুড়গুড়ি করার আর জায়গা নাই। তা না হলে ওই অমৃত সিনহাই তোমাকে গলা চেপে ধরবে। তো আমি মনে করি কি
যে এখানে ওই শুধু যে কালীঘাটের কাকু তার শাস্তি হবে না, মানে ঠিকমতো করে ইনভেস্টিগেশন করে, আরে পাবলিক সার্ভেন্টও না, এর কোনো সরকারি অনুমতি নেওয়ার জন্য, ক্লিয়ারেন্স নেওয়ার জন্য দরকার নেই, তাহলে তার তো তার পক্ষে বেরিয়ে যাওয়া মুশকিল আছে। আপনার কি মনে হয় এই দুর্নীতি তদন্তটা যেখানে এসে বর্তমানে দাঁড়িয়ে পড়েছে, আলটিমেটলি আর আসল মাথাদের বাঁচার কোনো জায়গা নেই, মানে কি সব দিকে দিয়ে এরা অনেকটা প্রেসারে পড়ে গেছে? আমি বলবো কি যে তদন্তের যে একটা স্টেপ, সেই স্টেপ অনুযায়ী যদি আমি কথা বলি, আর যেভাবে রিপোর্ট করেছে সিবিআই বা ইডি, যেভাবে রিপোর্ট করেছে, সেইখান থেকে তো সরে আসতে পারবে না। যে আমি তো আর একটা কথা আছে, কিন্তু অনেকে মানে যারা সরকারে আছে তারা বলে এখনো কিছু প্রমাণ হয়নি, কিন্তু একটা জিনিস হয়েছে যেটা আগে হতো না, মানে সময়ের পরিবর্তনের সঙ্গে কি হয়েছে, এখন যখন এমনকি ট্রায়াল হচ্ছে না, তার আগেই যখন সিবিআই বলেন, ইডি বলেন বা যে কোনো তদন্তকারী, তারা কিন্তু যে রিপোর্টটা দিচ্ছে সেটা একেবারে এভিডেন্স, মানে যা যা স্টেটমেন্ট হয়েছে, যা যা তারা পেয়েছে, কোনো জিনিস পেলে সেটা, কোনো জিনিস যদি মানে সিজ করে সে জিনিস, এবং স্টেটমেন্টে কি কি বলা হয়েছে তার সব কাগজই কিন্তু বিচারকের সামনে দিয়ে দেওয়া হচ্ছে, হলফনামা দিয়ে বলে দেওয়া হচ্ছে। তার মানে কি ট্রায়ালটা তো হয়ে গেছে। অতএব এইখানে ওই যে কথাবার্তা, না 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 এখনো ইয়ে হয় নাই, যদি বিচারে হয় তবে দেখা যাবে, যখনই তোমার গলা টিপে ধরা হলো বললে কি এখনো তো বিচার হয় নাই, কিন্তু যেটুকুন হয়েছে তাতে তুমি এখান থেকে তো আর সরে যেতে পারবে না। আর যে মানে যারা তদন্ত করেছে তারাও তো সরে যেতে পারছে না, এমনই একটা জায়গায়, এমনকি জাজও সরে যেতে পারছে না, যে এমনই একটা রিপোর্ট দেওয়া হলো, সেই রিপোর্ট মানে তার একটা মানে হয় আর তার একটা দিক নিদর্শন করে, তাই তো? সেখান থেকে জাজও ফিরতে পারছে না, আর আর যারা তদন্ত করছে তারাও ফিরতে পারছে না, আর এ তো ফেসে গেছে। সেই জন্যে আমি সম্পূর্ণভাবে মানে আমার হিসাব অনুযায়ী এখান থেকে এই অপরাধীদের বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তিনি চিফ মিনিস্টারই হন বা তার থেকে একটু নিচে হন, বা সৈনিক হন বা সোলজার হন, তার কে বেরোনোর আর উপায় নেই। স্যার এইসব ভেবেই কি আপনার মনে হয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলছেন ভুল হয়ে গেছে কোনো একটা প্রসেসে, আমি এটাকে মানে ছোট করে দেখার একটা প্রবণতা, ভুল, এই ভুলের ব্যাপারটা কিন্তু এখনো আমরা বিশ্লেষণ করিনি। এইবার যদি আমি বলি, ডিকশনারি দেখুন আপনারা, ভুলের ভয়রস্যু ল ভুল, এই ডিকশনারিটার মানেটা কি? যে একটা ধরুন কেউ কাজ করতে যাচ্ছে বা কেউ একটা দিকে হেঁটে যাচ্ছে, আমি কথার কথা বলছি, আপনার এখানে আসার কথা CG-22-তে, আপনি ভুল করে CG-21-এ গিয়ে হাজির হয়েছেন, হতে পারে ওলো আমার ভুল হয়ে গেছে, কিন্তু তার মানে এই না যে আপনি যখনই আসবেন ওই CG-21-এ যাবেন, তা তো না, একবারই হবে, বড় যে দুবার হতে পারে। এইটা হচ্ছে ভুলের হয়, হঠাৎ হয় একটা ভুল, হঠাৎ হয়, আর দুর্নীতি হয় সংগঠিত। অতএব আপনি দুর্নীতিটাকে ভুল বলবেন, এটা একটা বলবো কি আপনি নিজেও জানেন, যিনি বলেন তিনি মুখ্যমন্ত্রী হন আর যেই বলেন তিনি নিজেও জানেন তিনি ঠিক বলছেন না, তিনি জিনিসটাকে লঘু করে দিচ্ছেন, এবং এটাও অন্যায়। আপনি ভালো করে জানেন যখন দুর্নীতি হয়েছে তাকে দুর্নীতি বলেন, তারপরে আইন যা আছে, যা ট্রায়াল হোক, যা হোক তাই হোক, কিন্তু দুর্নীতিটাকে ভুল বলা এটা শুধু এটা বেআইনি। এইবার হচ্ছে এই ভুল হয়, সংখ্যা কম হয়, মানে ভুলে একবার দুবার হতে পারে, কিন্তু এই দুর্নীতির মানে এদের সবারই কিন্তু সংখ্যা অনেক বিস্তৃত। যেরকম আপনাদের মনে আছে যে আমি
রঞ্জন সৎ যখন হুম। ওই ফোকটেলটা মানে Right. আমি লিখেছিলাম, তখন সাথে একটা গ্রাফিক্স ছিল, সেখানে একটা মাকড়সার জাল ছিল, তার মধ্যে কত কত জাল দেখেছেন। হুম, অতএব এই যে যেগুলো আপনার দুর্নীতি হয়, তার একটা হয় না, অনেক বিস্তৃত, অনেক জায়গায় ডট 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 অনেক বিস্তৃত হয়, কিন্তু ভুলের এত বিস্তৃতি হয় না। 4 নম্বর হচ্ছে, সাধারণত যারা ভুল করে, আমিও ভুল করতে পারি, যে কোনো কেউ ভুল করতে পারে, বা ধরে নিলাম একজন কেউ সরকারে আছে, কিন্তু সে তো অপরাধের ভুল করে না, সে একটা ফাইল নিয়ে আসতে হলো, সে অন্য ফাইল নিয়ে চলে আসলো, একটা নোট দিতে বলা হলো, সেই নোটটা না করে ভুল করে কিছু 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 মানে বানান ভুল হয়েছে, আমরা বলি বানান ভুল হয়ে গেছে, তাই তো, বলে আমি অঙ্কটা ভুল করে ফেলেছি, কিন্তু তার মানে এই না যে সে অপরাধ করলো সেই সেই তাকে আপনি ভুল বলবেন। এটা একটা ধাপ্পা দেওয়া, কমপ্লিট ধাপ্পা দেওয়া, এটা মুখ্যমন্ত্রী ঠিক করছেন না। আর কি আপনি মুখ্যমন্ত্রী ভাই, আপনি যা বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী তো, একটা ছেলেরও যে ক্লাস 1-এ পড়ে 2 পড়ে, তারা আপনার দিকে তাকায়। যারা উপরের স্তরে আছে, তারা যদি কোনো জিনিস ঠিক মতো না বলেন, মিথ্যা বলেন, তাহলে কিন্তু তার ব্যাপ্তিটা এত বেড়ে যায়, তার যে ক্ষতি হয় একটা সমাজের যে ক্ষতি হয়, সেই ক্ষতি কিন্তু আপনি আর ফেরত নিতে পারবেন না। আর একটা কথা আছে না সাধারণভাবে, যে মুখ থেকে কথা বেরিয়ে গেলে যা আপনি বলবেন আর ফেরত নিতে পারবেন না, সেরকম বন্দুক থেকে যদি গুলি বেরিয়ে যায়, ও গুলি আর আপনি ফেরত নিতে পারবেন না। কিন্তু ওই কথাটা বলে আপনি যে ভুলটা করলেন, সেই ভুলটা কিন্তু আপনি আর শুধরাতে পারবেন না, কিন্তু বলা তো হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা বলেছি যে সংখ্যা কম, ভুলের সংখ্যা কম হবে, 1 2 3 হতে পারে। আর এর বড় অঙ্ক যখন কিছু এরকম দুর্নীতি হয়, ও বললাম যে আমি আগেই দেখিয়ে দিয়েছি যে কিভাবে একটা মাকড়সার জালের মতো কত দিকে দুর্নীতি হচ্ছে। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, যে যখন ভুল হয়, তাদের মধ্যে সাধারণত সেই ভুলে, মানে যেরকম কেউ, আমি একটা কথা বলছি, কেউ ডাকাতি করতে, ভুল করে ডাকাতি করতে যায় না, যায় কি? ভুল করে ডাকাতি করতে যায় না। কেউ ভুল করে আরেকজনকে গলা কাটতে যায় না, যায় কি? তা হয় না। তার মানে কি, ভুলের মধ্যে কোনো হিংসা থাকে না। কিন্তু এই যে দুর্নীতির মধ্যে হিংসা জড়িয়ে আসে, কেননা সাধারণত দুর্নীতি করে কারা? যারা পাওয়ারে থাকে। ওই ইংরেজিতে একটা কথা আছে না, পাওয়ার করাপ্টস, আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তার মানে দুর্নীতিটা আমরা এখানে সাধারণত বলি সরকারি কাজের মধ্যে দুর্নীতি। এমনি যারা চুরি করে যা করে তাদের তো আমরা দুর্নীতি বলি না, সেটাও তো ব্যাখ্যাটা ঠিক করে করা মানুষের বোঝা দরকার আছে না। তাহলে সেখানে হিংসা থাকে না, মানে ভুল করার মধ্যে হিংসা থাকে না। অতএব এইটা ওনার এখনই রেকটিফাই করা উচিত, যে আমি ভুল বলাটা আমার অন্যায় হয়েছে, ভুল না, ভুল বলাটা ভুল হয়নি, আপনার অন্যায় হয়েছে। স্যার তারপরেও স্যার বিচারপতিদের নিয়ে আক্রমণ চলছেই, এই রায় মেনে নেওয়া যাচ্ছে না, এটা সরকারি বিভিন্ন মুখপাত্ররা বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন। মানে তার মানে একটা রায় দুর্নীতিগ্রস্তদের ভীষণ মাত্রায় চাপে ফেললো, এটা কি আপনি মনে করছেন স্যার? আমি একটা বলি, আগের দিন আমি কিছুটা বলেছি, আর একবার রেফার করছি, যে যখন একটা কোর্ট কোন রায় দেয়, আমরা বলি ইংরেজিতে বলা হয় কি জাজমেন্ট, রায় দেয়, সেই রায় তো কোর্টের মধ্যে যখন রায় হয়, ধরে নিলাম একজনের চুরি করেছে বা মানুষ খুন করেছে বা কিছু একটা অন্যায় করেছে, দুই পক্ষ তো জিততে পারে না। একটা রায় তো দুই পক্ষের তো জিত হতে পারে না, তাহলে এক পক্ষ তার মন মতো হবে না, কিন্তু সে এটা বলার তার কোনো অধিকার নাই যে এটা আমি মানি না। আপনি বলতে পারেন যে আমার মত, আমি এই জাজমেন্টে, এই রায়তে আমি সন্তুষ্ট না, আমি উপরের কোর্টে যাব।
সেটা আপনার অধিকার আছে, কিন্তু আপনার এটা বলা অধিকার নাই যে এই রায় আমি মানি না। তার মানে কি, when there is a judgment, we will all have to obey. যখন কোনো রায় দেওয়া হবে আমাদের মানতে হবে, কিন্তু আপনি তাকে বলতে পারবেন না যে আমি আপনার মানি না, কিন্তু আপনি কি বলতেন, আমি একমত নই বলার অধিকার আপনার আছে। এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। এইটা কি হচ্ছে, আর এইটা করতে করতে গিয়ে কোথায় যে আমরা আঘাত করছি, সেই আঘাতটা করছি কোথায়, আমাদের এই সংবিধানে। এখানে সংবিধানটাকে জলে ফেলে দেওয়া হচ্ছে। আপনি যদি বিচারককে বলেন যে কি কি, আপনিও তো পয়সা, আপনারই তো গাড়ি ঘোড়া চড়ে না মুক্ত, আপনাকে যদি বলা হয় পিছনে, বিচারক এবং পুরো আপনার বিচারক যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আপনি আক্রমণ করছেন, তাহলে সংবিধান কোথায় থাকলো? তাহলে রুল অফ ল এখানে নেই। সেই জন্যই তো এনএসআরসি বলেছিল ওই পোস্ট পোল ভায়োলেন্সে, যেখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নাই, শাসকের আইন আছে, এই কথা বলেছিল। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলেছিল যে এইটাকে ডিলিট করা হোক, কিন্তু জাজেসরা ওটা কিন্তু ওখান থেকে ডিলিট, মানে ওখান থেকে বাদ দেওয়া হয়নি। অতএব এইটা কিন্তু আমাদেরকে বোঝা দরকার আছে। আর এটা তো হচ্ছে, এইটা অনেক জিনিস কি করে, হিংসায় দিকে নিয়ে যায়। মানে আপনি নিজে নিজে মানুষকে হিংস্র করে তুলছেন, এবং হিংস্র করা মানেই হচ্ছে রক্তক্ষয় করা। এবং সেই জন্যই তো এবং এর মানে কোন সময় বলছেন, যখন ইলেকশন হচ্ছে। দেখুন এই সময়টা বড় ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যা যা বলবেন তা সেটা যারা ভোট দেবে তাদের মনের মধ্যে একটা ছায়া পড়বে। তো সবার মধ্যে না পড়ুক, বহু লোকের মনের মধ্যে পড়বে। কেন, আপনি রামশ্যাম যদু একটা কথা বললে একরকম হয়, কিন্তু যখন কোনো মুখ্যমন্ত্রী বা আরো পর্যায়ে কোনো মন্ত্রী, এই পর্যায়ে যখন লোকেরা কিছু বলেন এবং এই সময় মানে ইলেকশনের সময় বলেন, সেটা আরো স্পর্শকাতর হয়ে ওঠে এবং মানুষের উপরে তারপরে তার প্রভাব পড়বে। তাহলে এই প্রভাব তো তাহলে কনস্টিটিউশনে যদি না থাকলো আমাদের, তাহলে ভারতবর্ষ থাকে না। আর যদি ধরে নিন এই কনস্টিটিউশনটা থাকলো না, সেটাও চলতে পারে। কিরম ভাবে থাকতে পারে, যেরকম ইংল্যান্ড, সেখানে কিন্তু লিখিত কনস্টিটিউশন নাই, কিন্তু অলিখিত কনস্টিটিউশন রয়েছে, পরম্পরা রয়েছে। সেখানে তো আরো কঠিন ব্যাপার, যে পরম্পরা আপনি নষ্ট করতে পারবেন না। তা এই পরম্পরা একটা একটা করে বাড়ছে, মানে একবার যায়, সেইটাই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে ওখানকার লোকেরা যায়, সেখানে কেউ হারে কেউ জেতে। অতএব আপনি যদি আমার সংবিধানটাই না মানলেন, তাহলে আম্বেদকরই বা কোথায় গেল, আর ভারতবর্ষ বা কোথায় গেল? অতএব এই সমস্ত কথাবার্তা মুখ্যমন্ত্রীর একটু বুঝে শুনে কথা বলেন, কেন আপনি যা বলবেন আমরা কিন্তু সেটা বেদবাক্য বলে ধরে নেব। এবং সাধারণ মানুষ যদি বলে যা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো, যে এই বিচারকরা তারা পার্টির হয়ে কাজ করছে, তাহলে তো ওইরকম করে বহু লোক আপনার যারা আপনার অনুগামী, তারা তো এই ইলেকশন হয়েছে আর আপনাকে ভোট দেবে, তারা তো বলতে পারে যে না, এই আমাদের দেশে কোনো বিচার ব্যবস্থাই নাই, বিচার ব্যবস্থা কলুষিত হয়ে গেছে, একটা পার্টি ঠিক করছে, তাহলে তো আপনি কনস্টিটিউশন মানছেন না। সত্যি এই দেশই কি আমরা চেয়েছিলাম, নাকি এই রাজ্যের দেশকে আমরা চেয়েছিলাম? একটা দেশ বানান দয় একার তালে বর্ষা, আর একটা দেশ বানান দয় জফলা একার পেট কাটা মধ্যমে স। বানান পরিবর্তনের সঙ্গে রাজ্যের এবং দেশের পরিবর্তনটাও যে কত সুস্পষ্টভাবে আমাদের চোখে ধরা পড়ছে, তা হয়তো বারংবার আমরা বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী সংবিধান মানুন, সংবিধানকে মান্যতা দিন, আম্বেদকর সাহেবকে মান্যতা দিন। 1950 সালে সেই রিপাবলিক ডে, প্রজাতন্ত্র, সেই সংবিধান রচনা করা দিনটাকে মান্যতা দিন, আইন আদালতকে মান্যতা দিন। সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? পরিষ্কার প্রশ্ন তুললেন ডক্টর উপেন বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।